নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শেয়ার মার্কেট প্রো বাংলা। আজ 29 অক্টোবর, আরও একটা কারেকশন ডে বলা যেতে পারে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের জন্য। নিফটি ফিফটি একটা টাইম প্রায় 200 পয়েন্ট নিচে এসে ট্রেড করেছে, অবশেষে 1.04% কারেকশন করেছে আজকের ট্রেডিং সেশনে। নেক্সট 50 ইন্ডাইসিসগুলোর মধ্যে, এনএসসি ইন্ডাইসিসগুলোর মধ্যে একটাই ইন্ডাইসিস নেক্সট 50 0.58% গেইন করতে পেরেছে আজকের সেশন থেকে। মিড ক্যাপ অলমোস্ট ফ্ল্যাট 0.15% কারেকশন করছে, স্মল ক্যাপ 0.46% কারেকশন করছে আজকের মার্কেট থেকে। বিএসসি মার্কেটটা লক্ষ্য রাখলে সেখানেও সেই একই পরিস্থিতি। বিএসসি সেন্সেক্স একটা টাইম প্রায় 1000 পয়েন্টের নিচে এসে ট্রেড করেছে, অবশেষে 1.13% নিচে শেষ করেছে আজকের মার্কেট সেশন। বিএসসি মিড ক্যাপ 0.16% অলমোস্ট ফ্ল্যাট, বিএসসি স্মল ক্যাপ 0.38% কারেকশন করছে আজকের মার্কেট সেশন থেকে। নিফটি ফিফটি অলমোস্ট এমন একটা সিচুয়েশনে যেখানে নিফটি ফিফটি জাস্ট সাপোর্ট খুঁজছে, নিজেকে একটু সাপোর্ট পাওয়ার জন্য। 17,800 যখন ব্রেক করছে নিফটি ফিফটি, তখন কিন্তু এবার মনে হয়েছে যে নিফটি ফিফটি হয়তো আরও 100 পয়েন্ট নিচে চলে যেতে পারে, আরও 50-60 পয়েন্ট নিচে অবশ্যই চলে যেতে পারে, এবং সেটাই দেখা গেছে আজকের মার্কেট থেকে। সাপোর্টটা ঠিকঠাকভাবে পাচ্ছে না, বা সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করার যে জায়গাটা সেটা পাচ্ছে না। একটা টাইম আজকে এমনও সময় এসছে যখন নিফটি ফিফটি একবার গ্রিন জোনে এসে ট্রেড করেছে, অর্থাৎ গতকালকের থেকে আজকে একটু বেশি পয়েন্টে এসে ট্রেড করেছে, কিন্তু সেটা সাস্টেন করতে পারেনি। সেখান থেকে আরও একটা সেলিং প্রেশার আসায় আরও নিচে এসে শেষ করেছে। শেষ 1 থেকে 1.5 ঘন্টার মোমেন্টাম যদি দেখা যায়, 17,675কে ব্রেক করার চেষ্টা করছে, এবং সেটাও ব্রেক করে 17,671-এ এসে শেষ করছে। এবং এই মোমেন্টামটা, এই যে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয়েছে, এই ট্রেন্ড লাইনটাই যদি সাপোর্ট হিসেবে কাজ করে নিফটি ফিফটির জন্য, আরও ভালোভাবে দেখাবো। আগেরটা 10 মিনিটের ক্যান্ডেল ছিল, এটা 1 আওয়ার ক্যান্ডেল করা আছে, এবং প্রায় 18 অক্টোবর মাসের 18 থেকে ম্যাপটা আপনি ছকটা দেখতে পাচ্ছেন, চার্ট দেখতে পাচ্ছেন। তো এই চার্ট অনুযায়ী 21 অক্টোবর এবং 25 অক্টোবরের ক্যান্ডেলগুলো, নিচের দিকের ক্যান্ডেলগুলো টাচ করে আসছে, এবং 29 ক্যান্ডেলের নিচের দিকের ক্যান্ডেলটাতে সাপোর্টটা নিচ্ছে। এইটাই যদি একমাত্র সাপোর্ট হিসাবে নিফটি ফিফটিতে কাজ করে তাহলে করতে পারে, নচেত এই মুহূর্তে নিফটি ফিফটির সাপোর্ট আরও কিছুটা দূরে, আরও কিছুটা নিচে রয়েছে বলেই মনে হচ্ছে। যদিও একটা সাপোর্ট নাই যে তাও বলবো না, সাপোর্ট যে নেই সেটাও বলা যাবে না, কারণ যখন ডে ক্যান্ডেল আলোচনায় আসবেন তখন ঠিক একইভাবেই একটা সাপোর্ট দেখতে পাওয়া যাবে। সেটা হয়তো আগের যে ক্যান্ডেলের সাপোর্টটা দেখালাম, 1 আওয়ার ক্যান্ডেলের সাপোর্ট, সেই সাপোর্ট থেকে একটু হলেও নিচে। এবং এই যে জায়গায় নিফটি ফিফটি আজকে এসে ক্লোজিং দিচ্ছে, তার আশেপাশে কিন্তু বেশ কিছু সাপোর্ট আছে এবং রেজিস্ট্যান্সও আছে। কারণ এই মুহূর্তে 17,750 একটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, 17,800 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, 17,900 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই জায়গাগুলোতে কিন্তু সব জায়গায় একটা করে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আবার 17,500 একটা স্ট্রং সাপোর্ট হিসাবেও কাজ করবে নিফটি ফিফটিতে। মোটামুটিভাবে এই মুহূর্তে যদি লক্ষ্য করা যায়, 18,600 লেভেল থেকে 17,600 লেভেল, অর্থাৎ নিফটি ফিফটি এই কিছু ট্রেডিং সেশনে 16 অক্টোবর বা 17 অক্টোবরের মিড পিরিয়ড থেকে যদি ধরা যায়, অক্টোবরের শেষে এসে দাঁড়িয়ে আছি। তো এই কিছু দিনে 1000 পয়েন্ট কারেকশন করছে নিফটি ফিফটি 52 উইকস হাই থেকে, অলমোস্ট 1000 পয়েন্ট। 18,600-র ওপর ধরুন নিফটি ফিফটির 52 উইকস হাই পাওয়া যাবে, এবং সেখান থেকে আজকের ডেটে দাঁড়িয়ে 17,671, প্রায় 1000 পয়েন্টের মতো একটা কারেকশন। এরপর কি আরও কিছু কারেকশন করবে? 17,000-এর কাছাকাছি কি যেতে পারে আরও 400-500 পয়েন্ট কারেকশন করে? এটাই সবথেকে বড় বিষয়। এবং এই কারেকশনের যে মূল কারণ, আমার যেটা মনে হয়, এই কারেকশনের পেছনে কিন্তু মানে মাটি খুঁড়ে কোনো অন্য কারণ বার করতে গেলে হবে না। আমি জানি এই ঠিক দেখতে পাবেন, আরও যদি 1 থেকে 2 দিন কারেকশন হয়, তাহলে মানুষ কিন্তু আরও একবার থার্ড ওয়েভ বলে চালিয়ে দেবে যে প্যান্ডামিকের থার্ড ওয়েভ আসছে, তাই কারেকশনটা হচ্ছে।
এই কারেকশনটার সব থেকে ক্লিয়ার কাট যেটা চোখের সামনে দেখা যাচ্ছে কারণ হিসাবে, সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের হিউজ সেলিং। গতকালকের মার্কেটে যদি দেখেন 3,000 কোটি টাকার উপর সেল করেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। সো এই 3,000 কোটি টাকার উপর যে ইনভেস্টমেন্ট, এই সেলিংটা তো মার্কেটে একটা প্রেশার তৈরি করবেই, একটা কারেকশন তৈরি করবেই। তাই এই যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের কন্টিনিউ হিউজ সেলিংটাই কিন্তু মার্কেটকে নিচের দিকে নেমে এসছে। এবার এই সেলিং থেকে কি কিছু ভয় পাওয়ার কিছু আছে? এই সেলিং কিন্তু আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই সেলিং আগেও হয়েছে। ইনফ্যাক্ট 2021-এই হয়েছে। 2021 মার্চ, এপ্রিল, মে, জুন এই সময়টা যদি লক্ষ্য করেন তাহলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা অ্যাগ্রেসিভ সেলিং করেছে। ঠিক তার আগে 2020 শেষ অবধি, ডিসেম্বর জানুয়ারি অবধি, 2021 জানুয়ারি অবধি যেমন অ্যাগ্রেসিভ বাইংয়ের জায়গা থেকে ছিল, সেখান থেকে অ্যাগ্রেসিভ সেলিংয়ের জায়গায় এসেছে। কিন্তু তা সত্ত্বেও তো মার্কেট এগিয়ে গেছে। রিটেল ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা কিন্তু মার্কেটে ইনভেস্ট করেছে এবং মার্কেট এগিয়ে গেছে। মার্কেট পার্টিসিপেশনের সংখ্যাটা বেড়েছে, বেশি লোক মার্কেটে পার্টিসিপেট করছে, তাই মার্কেটটা গ্রো করতে পেরেছে। তখন 15,000 14,000 লেভেলে যখন ছিল, যখন সেলিংটা হয়তো হিউজ সেলিং এফআইআইরা করেছে, মার্কেট অবশ্যই কারেকশন করেছে, কিন্তু তারপর মার্কেট আবার বাউন্স ব্যাক করেছে। তো এক্ষেত্রেও সেরকম একটা কিছু হতে পারে। এখান থেকে মার্কেট একটু সাইডওয়েজ মোমেন্টামও করতে পারে। হয়তো 18,600 লেভেলটা, যেটা এই মুহূর্তে 52 উইকস হাই হয়ে আছে, সেই লেভেলটা ব্রেক করতেও কিন্তু টাইম লাগতে পারে মার্কেটের জন্য। কারণ একটা ভালো রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে, এবং এইভাবে যদি এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রফিট বুকিংটা করতে থাকে, তাহলে মনে হয় একটু টাইম লাগবে। এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যখন নিট বাইংটা করে, তখন কন্টিনিউ একটা কোয়ার্টার তারা দেখা যায় বাইংই করছে। আবার সেলিংটা যখন করে, তখন কিন্তু সেলিংটা কন্টিনিউ অ্যাগ্রেসিভ একটা সেলিং হয় 1 মাস ধরে, একটা সেশন ধরে। তো এইটাই লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের সেলিং। আগামীকাল যখন ভিডিও আবার তৈরি করবো, বা তারপর দিন আবার যখন এই মান্থের ভিডিওটা তৈরি করবো, তখন দেখাবো যে এই মান্থের শেষে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কীভাবে অ্যাগ্রেসিভ সেলিংটা করেছে। আজকের মার্কেটটা কারেকশন করার একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে মার্কেটের যারা মার্কেটের যারা ওয়েটের স্টক, খুব ভালো শক্তিশালী স্টক, যাদের ওয়েটটা মার্কেট একটু বেশি, তাদের কারেকশন। ইনফ্যাক্ট রিলায়েন্স আজকে মার্কেটের কন্ট্রিবিউশন দেখুন, -51 পয়েন্ট কন্ট্রিবিউট করছে রিলায়েন্স। ইনফোসিস করছে প্রায় 30 পয়েন্টের কাছাকাছি, -30 পয়েন্টের কাছাকাছি কন্ট্রিবিউট। ইনফ্যাক্ট যদি 6 থেকে 7টা স্টক দেখা যায়, তাহলে দেখা যাবে তাদের কন্ট্রিবিউশন আজকে মার্কেটে প্রায় -150 পয়েন্টের ওপর। তো এই একটা বিষয় যেটা মার্কেটে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রিলায়েন্স যদি 2.40% পজিটিভ থাকে, তাহলে 50 পয়েন্ট মার্কেটকে উপরে নিয়ে যেতে পারে। আবার এই রিলায়েন্সে যদি 2.40% নেগেটিভ থাকে, তাহলে 50 পয়েন্টের বেশি মার্কেটকে নিচে নিয়ে আসতে পারে। তাই এই যে ওয়েটেড স্টকগুলোর নেগেটিভ পারফরমেন্স, এটা কিন্তু অবশ্যই আজকের কারেকশনের একটা অন্যতম কারণ। সেক্টরাল ইন্ডাস্ট্রিজগুলো যদি লক্ষ্য করা যায়, মোটামুটি খুব একটা খারাপ জায়গায় যে আছে তা নয়। আইটি আরও একবার কারেকশন করছে 1.45%, এটা অবশ্যই একটা ভাবার বিষয়। ব্যাঙ্ক নিফটি 1% কারেকশন করছে। বাকি সেক্টরগুলো মোটামুটি ঠিক জায়গাতেই আজকে পারফরমেন্স করেছে। আমি আগেই জানিয়েছিলাম যে আজকের মার্কেট রিভিউ ভিডিওয় আইআরসিটিসি নিয়ে ডিটেলস আলোচনা করব। আইআরসিটিসির বিষয়টা শুরু হচ্ছে কোথার থেকে? আইআরসিটিসির বিষয়টা শুরু হচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাসের 21 সেপ্টেম্বরের একটা নিউজ, যেখানে দেখতে পাবেন যে আইআরসিটিসির বা রেলওয়ে দপ্তরের কিছু বড় অফিসার হোক বা লোক হোক রেলওয়ে মিনিস্ট্রি থেকে, তারা একটা ভাবনা চিন্তার কথা তারা প্রকাশ করছে। সেটা হচ্ছে রেলওয়ে সাবসিডারিজ যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে এক করা। তার মধ্যে আইআরসিটিসি বা রেলটেল বা যে রেলের সাবসিডারিজগুলো আছে, সম্ভবত 4টে রেলের সাবসিডারিজ, তাদেরকে এক করার একটা কথা। তো যাই হোক, সেই জায়গায় কিন্তু মার্কেট খুব একটা নেগেটিভ রিয়াক্ট করছে না, মার্কেট সেই জায়গায় ফ্ল্যাট থাকছে। এরপর হচ্ছে কি, আইআরসিটিসি যখন এখানে যে চার্টটা লক্ষ্য করছেন, সেই চার্টটাকে আপনাকে 5 গুণ করে দেখতে হবে। অর্থাৎ আজকের চার্টটা নিয়ে আমি কথা এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এই চার্টটাতে
1250-এর কিছু ওপরে 52 উইকস হাই রয়েছে, এবং সেটাকে যদি 5 গুণ করে দেন তাহলে মোটামুটিভাবে 6000-এর ওপর পয়েন্টটা পাওয়া যাবে। তো আহ, তো এরপর কি হচ্ছে, 21 অক্টোবর আইআরসিটিসি ফিউচার অপশন ব্যান হচ্ছে। ফিউচার অপশন যখন ব্যান হচ্ছে তখন একটা কথা জেনে রাখবেন, ফিউচার অপশন যখনই ব্যান হবে এবং ফিউচার অপশনটা ডেরিভেটিভসটা ট্রেড করবে না, তো 11 অক্টোবর ফিউচার অপশন যখন ব্যান হচ্ছে আইআরসিটিসির, এরপর কি হয়, ফিউচার অপশন ব্যান হওয়ার পর যখন সেই ব্যানটা আবার উঠে যায় সেই স্টক থেকে, তখন যে বা যারা লং পজিশন নিয়ে রেখেছে বা শর্ট পজিশন নিয়ে রেখেছে বা মান্থলি অপশানে পজিশন নিয়ে রেখেছে, তাদেরকে কিন্তু একটা কভারের জন্য ছুটতে হয়। এর ফলে কি হয়, স্টক কিন্তু সেই জায়গায় একটা কারেকশন করে, কারণ ডেরিভেটিভ সেকশনটা অনেকটা নিচের দিকে নেমে আসে, এবং সেটাই লক্ষ্য করা যায় ফিউচার অপশন ব্যান্ড ওঠার পর একটা কারেকশনের প্রেশার লক্ষ্য করা যায়। ইতিমধ্যে আইআরসিটিসির একটা বিষয় এর আগেই ঠিক হয়ে থাকে যে আইআরসিটিসির স্টকটাকে স্প্লিট করা হবে। সেই স্প্লিটের ডেট হিসাবে 28 অক্টোবরকে স্প্লিটের ডেট হিসাবে ধরা হয়। 5:1 অনুপাতে স্প্লিট হয়, এবং এর হিসাবটা হচ্ছে এরকম, ধরুন 6000 টাকায় আপনি আইআরসিটিসি কিনেছেন, একটা আইআরসিটিসি স্টক আপনি 6000 টাকায় 28 অক্টোবরের আগে কোনো এক সময় কিনেছেন। 28 অক্টোবরের পর যখন আপনার কাছে ক্রেডিট হবে, তখন ওই একটা স্টক 5টা স্টক হিসেবে 1200 টাকার ক্রেডিট হবে। অর্থাৎ আপনি আইআরসিটিসির 1200 টাকা দামে 5টা স্টক কিনেছেন, এই হিসাবে আপনার ডিমেটে ক্রেডিট হবে। জানি না অনেকে বলছেন ক্রেডিট হয়েছে বা হয়নি, ক্রেডিটটা হওয়ার জন্য সময়ও লাগে। আজকে যেভাবে আইআরসিটিসি সমস্ত কিছু চার্ট বা সমস্ত কিছু 52 উইকস হাই যদি লক্ষ্য করেন আইআরসিটিসি, তাহলে দেখতে পাবেন 52 উইকস হাইটা ওই 1279-র কাছাকাছি 52 উইকস হাই করা রয়েছে আইআরসিটিসির। সো 1279-কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন তাহলে আপনি অরিজিনাল যে 52 উইকস হাইটা ছিল সেটা আপনি পেয়ে যাবেন। তো সেইগুলো আস্তে আস্তে সে নিয়ে আসবে, এবং কোম্পানি 3-4 দিনের আশা করি পরের ট্রেডিং সেশন বা কোনো এক সময় বা ট্রেডিং সেশন, আজকের ট্রেডিং সেশন শেষ হওয়ার পরও হতে পারে ক্রেডিট, এটা আমার জানা নেই। কিন্তু 28 অক্টোবর আরেকটা নিউজ যেটা আইআরসিটিসির পক্ষে সবথেকে বেশি নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করেছে, সেটা হচ্ছে রেলওয়ে দপ্তর আইআরসিটিসিকে বলেছে যে তারা যে টিকিট বুকিং থেকে রেভিনিউ আনে সেই রেভিনিউ 50-50 শেয়ার করবে। এবার আইআরসিটিসির মেন রেভিনিউয়ের 80% আসে টিকিট বুকিং থেকে, সেখান থেকে যদি 50% রেল নিয়ে নেয়, তাই আইআরসিটিসির কাছে পড়ে থাকে 50%। তাই আইআরসিটিসির কিন্তু নেট প্রফিট বা রেভিনিউ বোধ কমে আসবে। এই জায়গায় দাঁড়িয়ে যখন একটা স্টক স্প্লিট হচ্ছে, একটা স্টকের 80% শেয়ার লকিং জায়গায় রয়েছে, 80% শেয়ার লকিং জায়গায় রয়েছে, সেই জায়গায় এই ধরনের একটা কথা যখন আইআরসিটিসি সেবিকে জানাচ্ছে এবং সেটা মার্কেটে ফ্ল্যাশ হচ্ছে, তখন স্বাভাবিক ব্যাপার সেই কোম্পানির স্টক একটা নেগেটিভ অ্যাপ্রোচ করবেই। সেখানে রিটেল ইনভেস্টার বা ট্রেডার বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার প্রত্যেকে চাইবে সেল করতে, কিন্তু সেল করতে পারবে না। এটা এটা এমন একটা সিচুয়েশন যে আপনি একটা স্টক আপনার ঘাড়ে চেপেছিল, কিন্তু বর্তমানে আপনাকে একটা স্টকের মালা পরিয়ে দেওয়া হলো। 6000 টাকা দিয়ে আপনি একটা স্টক কিনেছিলেন, কিন্তু বর্তমানে আপনাকে 1200 টাকা দামের 5টা স্টকের একটা মালা পরিয়ে দিল আইআরসিটিসি। এটা 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 কিন্তু এটা জানি না এর ভবিষ্যতে কী হবে। আইআরসিটিসির ভ্যালুয়েশন নিয়ে কথা উঠছে, আইআরসিটিসি এতটা ভ্যালু না, আইআরসিটিসিকে কী বলবো, মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। এবং আমি আশ্চর্য হয়ে গেছি, আজকের মর্নিংয়ে আমি বেশ কিছু আমাদের বাঙালি ইউটিউবারকে দেখেছি যারা শেয়ার মার্কেট নিয়ে ইউটিউব করেন। আজ থেকে 4-5 মাস আগে তারা আইআরসিটিসিকে ফুলিয়ে পেপিয়ে বাড়িয়ে লোকের ডিম্যাট অ্যাকাউন্টে পুট করেছে, তারাই আজ মাথায় হাত দিয়ে ভিডিও তৈরি করছে যে আইআরসিটিসি কি ডুবে যাবে। সো এই ধরনের আমি বারবার যেটা বলি যে স্টক কেনার ক্ষেত্রে নিজের কিছু স্পেসিফিক বিষয় থাকা উচিত, যে যেগুলো দেখে আপনি স্টক কিনবেন। আইআরসিটিসি অবশ্যই ফান্ডামেন্টাল নিয়ে খুব একটা প্রশ্ন নেই, তবে এই মুহূর্তে কোম্পানিটা লসের মধ্যে রান করছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ভালো চোখে দেখছে না। আর্নিং ভিজিবিলিটি আছে, ইয়েস আর্নিং ভিজিবিলিটি আছে, পরবর্তী ক্ষেত্রে যদি আইআরসিটিসি নিজে একটা ট্রেন চালায়,
বা নিজে পুরো রেলওয়ে সিস্টেমের একটা অংশের দায়িত্ব পেয়ে যায়, তাহলে অবশ্যই আর্নিং ভিজিবিলিটি সেখানে লক্ষ্য করা যাবে। তো এই সমস্ত কিছু থেকে আর আজকের যেটা ঘটনা যেটা, এবং আজকে কি হলো, 21 যে ডিসিশন যে 50-50 তাদের রেভিনিউ শেয়ার হবে, 29 আইআরসিটিসি জানাচ্ছে রেলওয়ে সেটা উইথড্র করেছে। রেলওয়ে আদৌ কি এই ধরনের বিষয় করেছে না আইআরসিটিসি কোনো একটা অ্যাপ্রোচ, রেলওয়ের কোনো একটা অ্যাপ্রোচ থেকে এই ধরনের নিউজ আইআরসিটিসি প্যানিক সৃষ্টি করে এই ধরনের নিউজ নিয়ে চলে আসছে, এই বিষয়গুলো দেখার কিন্তু আশা করি সেবি এই বিষয়টার উপর নজর রাখবে যে আইআরসিটিসি 28 কেন স্প্লিট করার দিন এই ধরনের একটা নিউজ আনলো। রেলওয়ে দপ্তর কি অতটাই বোকা যে যেদিন স্টকটা স্প্লিট হচ্ছে সেই দিন একটা নেগেটিভ নিউজ ফ্লো করার চেষ্টা করবে মার্কেটে এবং স্টকটাকে ডাউন করার চেষ্টা করবে? সেটা আশা করি সেটা নয়। তো সেই একটা বিষয় অবশ্যই, এবং যে জায়গায় 80% স্টক লকিং পিরিয়ডে রয়েছে, যখন একটা স্টক স্প্লিট হচ্ছে তখন স্টকের পরিমাণটা বেড়ে যাচ্ছে, শেয়ারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, একটা শেয়ার থেকে 5টা শেয়ার হয়ে যাচ্ছে। সেই জায়গায় যখন লকিং একটা জায়গায় রয়েছে, সেই জায়গায় কেন এই ধরনের বিষয়? এবং এই জায়গায় সবথেকে বেশি যারা এই আইআরসিটিসি থেকে পেছিয়ে আসবে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কখনোই এমন শেয়ারে ইনভেস্ট করে না, এমন কোম্পানিতে ইনভেস্ট করে না যাদের আজকের কথাটা কালকে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যাদের ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট বডি যাদের ঠিক নেই, যাদের ঠিক অ্যাপ্রোচ করে না। 28 এসে বলবে 50-50 শেয়ার আছে, 29 এসে বলবে যে না 50-50 শেয়ারটা নেই। এবং এই 50-50 শেয়ারটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। আইআরসিটিসি 50-50 শেয়ার রেলওয়ে টিকিট বুকিংয়ের ওপর আগেও দিয়ে এসেছে রেলওয়েকে আইআরসিটিসি, তাই নতুন কোনো বিষয় কিন্তু নয়। এবং রেলওয়ে দপ্তরের যেটা বিষয় হলো, রেলওয়ে দপ্তর এই যে একটা পুরো ঘটনার ফলে 25% যে আইআরসিটিসি নেমে আসছে, যে কারণে রেলওয়ের লস হচ্ছে 12,000 করোড়ের ওপর। এই নিউজটাও যখন ফ্ল্যাশ হয় তখন কিন্তু স্টকটা আরও একটু প্রেশারের মধ্যে চলে আসে। তো এইটা হচ্ছে পুরো আইআরসিটিসির ঘটনা। এবং আইআরসিটিসিকে নিয়ে এর আগে আমি যাদের কথা বললাম, যে যারা আইআরসিটিসিকে নিয়ে একটা ফুলিয়ে ফেঁপিয়ে দেখানোর একটা চেষ্টা সবসময়ের জন্য করেছে, তাদের একটা কথা সবসময় লেগে থাকতো, আইআরসিটিসি মনোপলি বিজনেস করে। কী করে আইআরসিটিসি মনোপলি বিজনেস করে? একটা কোম্পানি যেটা পিএসইউ একটা দপ্তর, এক সরকার আর কি, বলতে গেলে সরকার একটা কোম্পানিকে সেই বিজনেসটা করার দায়িত্ব দিচ্ছে, সরকার কিন্তু বাকি আর কোনো কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে না, তাহলে সেটাকে মনোপলি কী করে বলবেন? সে কম্পিট করছে কার সাথে? সে কম্পিট করে যদি এগিয়ে এসে সে তার শুধুই মাত্র সে বিজনেস করতে পারে, তখন তাকে মনোপলি বলা যেতে পারে। এখানে সরকারের থেকে সুযোগ পেয়ে মনোপলি বলা যেতে পারে। এবং সরকার যদি যে কোনো দিন সুযোগটা সরিয়ে নেয়, সুযোগটা অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে তো ওর মনোপলি আর থাকবে না। তাই আইআরসিটিসিকে একটা পারফেক্ট মনোপলি যে বলা চলে তা কখনোই নয়। এবং পিএসইউ নিয়ে পাবলিক সেক্টরের যে ধরনের স্টক রয়েছে, যে ধরনের কোম্পানি রয়েছে, তাদেরকে নিয়ে অনেকের একটা নেগেটিভ অ্যাপ্রোচ থাকে। আবার অনেকে কী ভাবেন যে পিএসইউ পাবলিক সেক্টর পেছনে রয়েছে, সরকার পেছনে রয়েছে, তাই এই কোম্পানি হয়তো কোনোদিন ডুববে না। এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই যে সরকার পেছনে রয়েছে বলে এই কোম্পানি ডুববে না। সরকারের পক্ষে সবসময় কোম্পানিকে ভাসিয়ে রাখার জন্য ক্যাশ ফ্লো করা সম্ভব নয়। তাই যখনই কোনো একটা স্টক কিনবেন, তখন এই সব বিষয়গুলো, যে মনোপলি যদি সত্যি ঠিক মনোপলি হয় তাহলে ঠিক আছে, বা পিএসইউ আছে বলে এই ধরনের এই ধরনের পয়েন্টগুলোকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো। মনোপলি বিজনেস হোক বা না হোক, কোম্পানি ভালো পারফরমেন্স করছে কিনা, এইটাই যথেষ্ট। মনোপলির সাথে কোম্পানি যে হিউজ কিছু হবে তা নয়। এবং বারবার আইআরসিটিসিকে নিয়ে এই যে ফুলিয়ে ফেঁপিয়ে দেখানো, যার ফলে আইআরসিটিসির এতটা দাম বেড়ে যাওয়া, এবং এই জায়গায় এসে আইআরসিটিসি যেন নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারলো না, এরকম একটা বিষয় তৈরি হয়ে গেল আইআরসিটিসির জন্য। যে কারণে স্প্লিট করা হলো, এবং যে কারণে এই ধরনের একটা নিউজ স্প্রেড হলো, এবং তার সাথে সাথে অনেকটা বেশি কারেকশন হলো। এই জায়গা থেকে আমার মনে হয় না ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ইনভেস্ট করবে। এবং যেভাবে আইআরসিটিসির এই মুহূর্তে ভ্যালুয়েশন দেখানো হচ্ছে, তাতে আইআরসিটিসি হয়তো ভবিষ্যতে আরও কিছুটা কারেকশনের জায়গায় চলে যেতে পারে। আশা করি আজকের আলোচনা আমাদের ভালো লাগবে, কার্যকরী হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান। ধন্যবাদ।